শুরু করুন। নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত 23 জুন 2026 থেকে 6 জুলাই 2026 এই একপক্ষকাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষ বিদ্যালয় প্রতিষ্ঠানে উদযাপন করতে হবে। এই মর্মে বিদ্যালয় শিক্ষা অধিকর্তা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা পরিদর্শকদের কাছে নির্দেশ পাঠিয়েছেন এবং সেই নির্দেশ বিদ্যালয় স্তরে শিক্ষা আয়তনের প্রধানদের কাছে পৌঁছে গেছে এবং এর ফলে আমাদের সুযোগ হচ্ছে পশ্চিমবঙ্গের স্বপ্নদ্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ বিস্মৃতির অন্তরাল থেকে স্মরণের আলোয় তুলে আনার বেগমপুর বিবিপুর হাই স্কুলে নিবেদন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি না থাকলে হয়তো পশ্চিমবঙ্গ সৃষ্টি হতো না। শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালের 6 জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাকে বলা হয় বাংলার বাঘ। ওকালতি পরীক্ষায় পাশ করে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদেও নিযুক্ত হয়েছিলেন, কিন্তু প্রবল জাত্যাভিমান এবং শিক্ষানুরাগ তাকে নিয়ে আসে বাংলার শিক্ষাক্ষেত্রে। 1906 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন এবং একাধিক্রমে 4টি পর্বে তিনি উপাচার্য হিসেবে কাজ করেন। এহেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতো ব্যাঘ্র বিক্রমী পিতার সুযোগ্য বীর সিংহ পুত্র ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মা ছিলেন যোগমায়া দেবী, যার নামাঙ্কিত কলকাতার যোগমায়া দেবী কলেজ পুত্র শ্যামাপ্রসাদেরই কীর্তি। বংশ পরম্পরায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কুলকৌলিন্য ধন্য ছিলেন। বংশসূত্রে প্রখ্যাত রামায়ণ রচয়িতা কবি কৃত্তিবাস ওঝার সঙ্গেও তিনি সম্পর্কিত ছিলেন। তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার জিরাট বলাগড় অঞ্চলে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতামহ প্রখ্যাত চিকিৎসক ডক্টর গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় সেখান থেকে এসে কলকাতার ভবানীপুরে স্থায়ী বসতি স্থাপন করেন। ক্ষুরধার মেধার অধিকারী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1914 সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং 1921 সালে ইংরেজিতে অনার্স সহ বিএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়ে কৃতিত্ব স্থাপন করেন। ইংরাজি ভাষা ও সাহিত্য অতি প্রিয় হওয়া সত্ত্বেও মাতৃভাষানুরাগী উপাচার্য পিতার নির্দেশে শ্যামাপ্রসাদ বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের MA কোর্সে ভর্তি হন এবং 1923 সালে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে সসম্মানে উত্তীর্ণ হন। মেধাবী শ্যামাপ্রসাদ সমকালীন রীতি অনুযায়ী BL পাশ করে 1923 সালে বিলাত যাত্রা করেন এবং ব্যারিস্টারি পাশ করে 1926 সালে দেশে ফেরেন, কিন্তু আইন ব্যবসা তার মনোপুত হলো না। তাই তিনি যোগদান করেন পিতার সহযোগী হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাজে এবং মাত্র 24 বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট এবং বারাণসী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক LLD উপাধি পান। ইতিমধ্যে 1922 সালে মাত্র 21 বছর বয়সে সুধা দেবীর সঙ্গে তার বিবাহ হয়। তাদের ছিল 5 সন্তান। শ্যামাপ্রসাদের বয়স যখন মাত্র 33 বছর তখন তার স্ত্রীর অকাল মৃত্যু হয়। তিনি আর বিবাহ করেননি। পিতা উপাচার্য থাকাকালীনই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাজে যোগ দিয়েছিলেন। পিতার মৃত্যুর 1 দশকের মধ্যেই কর্মদক্ষতা ও পারদর্শিতার পরম নিদর্শন স্থাপন করে 1934 সালে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য হিসাবে তিনি নির্বাচিত হন। 1934 থেকে 1938 পর্যন্ত উপাচার্য থাকাকালীন পিতার পদাঙ্ক অনুসরণ করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অভিনবত্ব আনেন। তার উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ্যা, সোশ্যাল সায়েন্স প্রভৃতি বিষয়ে পঠন পাঠন শুরু হয়। শিক্ষাক্ষেত্রে তার সবথেকে বড় অবদান ছিল ইংরেজি মাধ্যমের একাধিপত্য ভেঙে উচ্চশিক্ষা স্তরে বাংলা মাধ্যমের ব্যবহারে জোর দেওয়া। তিনি প্রথম বাংলায় বৈজ্ঞানিক পরিভাষা প্রবর্তনের প্রয়াস করেন। তারই উদ্যোগে 1937 সালের 17 ফেব্রুয়ারি
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার বাংলায় সমাবর্তন ভাষণ দেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আজও একটি উল্লেখযোগ্য ঘটনা। বিজ্ঞান চর্চার প্রসারেও তার উৎসাহের ঘাটতি ছিল না। একবার প্রখ্যাত বৈজ্ঞানিক এবং শিক্ষক ডক্টর প্রফুল্লচন্দ্র রায় তার ছাত্রদের রিসার্চ ওয়ার্কের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে কিছু যন্ত্রপাতির ব্যবস্থা করার অনুরোধ করেন। অচিরেই সেই ব্যবস্থা তিনি করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি নারী শিক্ষার প্রসারে মায়ের স্মৃতিতে যোগমায়া দেবী কলেজের প্রতিষ্ঠা করেন। এছাড়াও আশুতোষ মিউজিয়াম ও পাঠাগারের প্রতিষ্ঠাতাও তিনি। মাত্র 4-5 বছর তার উপাচার্য হিসাবে শিক্ষা প্রশাসনিক কর্মজীবন। এই স্বল্পকালেই তিনি তার কর্মদক্ষতা ও পারদর্শিতার পরম নিদর্শন স্থাপন করেন। এবারে আসা যাক রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথায়। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসাবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলেও অনতিকাল পরেই মতপার্থক্য ঘটে এবং তিনি হিন্দু মহাসভায় যোগদান করেন। 1943 থেকে 1946 পর্যন্ত হিন্দু মহাসভার সভাপতির দায়িত্বও তিনি পালন করেন। নির্বাচনী রাজনীতিতেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যথেষ্ট সফল ছিলেন। নির্বাচনে জিতে 1941 সালে অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী রূপে ফজলুল হক মন্ত্রিসভায় তিনি যোগদান করেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের দমনে ব্রিটিশ সরকারের কঠোর দমন নীতির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এরপর 1943 সালে ব্রিটিশ অপশাসনের ফলস্বরূপ অবিভক্ত বাংলাদেশে যখন ভয়ানক মহামারী দেখা দেয়, লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যেতে থাকে, তখন তিনি দুর্দশাপীড়িত মানুষের জন্য উল্লেখযোগ্য সেবা কার্যও পরিচালনা করেন। 1946 সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হুসেন শাহিদ সোহরাবর্দীর আমলে একরকম তার নিষ্ক্রিয় প্রশ্রয়ে ঘটে যায় জঘন্য সাম্প্রদায়িক দাঙ্গা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। অল্প সময়ের মধ্যেই ঘটে আরও একটি সাম্প্রদায়িক দাঙ্গা নোয়াখালীতে। এই ঘটনাগুলি শ্যামাপ্রসাদকে দারুণভাবে প্রভাবিত করে। বরাবর দেশভাগ বিরোধী অখণ্ড ভারতের জন্য জোরালো সওয়াল করে যাওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লর্ড মাউন্টব্যাটেনের কাছে চিঠি লিখে দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে ভারতের অংশভুক্ত করার পক্ষে জোরালো সওয়াল করেন। যদিও শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার সদস্য ছিলেন, কিন্তু তিনি কংগ্রেসের সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহরুকে দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে ভারতভুক্তকরণের প্রস্তাব সমর্থন করতে সম্মত করেন। 1947 সালের 20 জুন কংগ্রেসের সহযোগিতায় বাংলার বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে বাংলা বিভাগ এবং পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাশ হয়। এই জন্যই বলা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হতো না। তার অবদানকে স্বীকৃতি দিতেই বর্তমান রাজ্য সরকার 20 জুন অর্থাৎ 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গের রাজ্য দিবস বা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার ঘোষণা করেছে। এরপর এলো 1947-এর 15ই আগস্ট, বহু প্রতীক্ষিত স্বাধীনতা দিবস। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যোগদান করেন। তখনও তিনি হিন্দু মহাসভার সদস্য। 1948 সালের 23শে নভেম্বর নাথুরাম গডসের গুলিতে নিহত হলেন জাতির জনক মহাত্মা গান্ধী। এই ঘটনায় হতাশ শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন। পরবর্তীতে 1951 সালের 21শে অক্টোবর আরএসএস এর পরিচালক গোল ওয়ালকারের সহযোগিতায় জনসংঘ নামে নতুন এক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। 1950 সালে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে স্বাক্ষরিত নেহেরু লিয়াকত চুক্তির প্রতিবাদে নেহেরু মন্ত্রিসভা থেকেও তিনি পদত্যাগ করেন। ভারত সরকারের কাশ্মীর নীতিরও তিনি বিরোধী ছিলেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ 370 ধারা এবং সেখানে প্রবেশের জন্য বিশেষ পারমিট প্রথা তীব্র বিরোধী ছিলেন তিনি। তার বিখ্যাত স্লোগান ছিল এক দেশ মে দো বিধান, দো প্রধান और दो निशान नहीं चलेंगे,
অর্থাৎ একই দেশে দুরকম আইন, দুইজন প্রধানমন্ত্রী এবং দুরকম পতাকা চলবে না। তিনি কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1953 সালের 11ই মে জম্মু কাশ্মীরের সীমানা এলাকা মাধোপুর চেকপোস্ট, গোটা এলাকা সেনা ও পুলিশে ছেয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহর কড়া নির্দেশ, ওই মানুষটিকে কাশ্মীরে কোনোভাবে ঢুকতে দেওয়া যাবে না। আইন অনুযায়ী তখন ভারতের অন্য কোনো রাজ্যের নাগরিককে কাশ্মীরে প্রবেশ করতে হলে বিশেষ পারমিটের প্রয়োজন হতো, কিন্তু নিজ দেশে প্রবাসী না হওয়ার তীব্র প্রতিজ্ঞায় কোনো পারমিট ছাড়াই চেকপোস্টের দিকে এগিয়ে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেখানেই তিনি গ্রেপ্তার হন এবং তাকে আটক করে রাখা হয় শহরের বাইরের একটি কটেজে। সেখানে থাকাকালীন জুন মাসের মাঝামাঝি সময় থেকে জ্বরে ভুগতে শুরু করেন তিনি এবং 23শে জুন তৎকালীন সরকারের ভাষ্য অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। অত্যন্ত রহস্যজনকভাবে পুলিশি হেফাজতে তার এই মৃত্যু শ্যামাপ্রসাদের মা যোগমায়া দেবী নিরপেক্ষ তদন্তের দাবি জানালেও তা নাকচ হয়ে যায়। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সহ বহু মানুষ নিরপেক্ষ তদন্তের দাবি করেও ব্যর্থ হন। সেই জন্য আজও এই মৃত্যু রহস্যাবৃত হয়ে আছে। 24শে জুন 1953 শ্যামাপ্রসাদের দেহ কলকাতায় ফিরিয়ে আনা হয় এবং প্রচুর জনসমাগমের মধ্যে তার শেষকৃত্য সম্পন্ন হয়। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। তার আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের জন্য ভারতীয় জনতা পার্টি 23শে জুন দিনটিকে বলিদান দিবস হিসাবে পালন করে থাকে। কেউ কেউ মনে করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সাম্প্রদায়িক ছিলেন এবং তিনি হিন্দু মুসলমান সম্প্রীতির বিষয়ে বিশেষ কিছু কথা বলেননি, কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে বলতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র, তিনি কখনো সাম্প্রদায়িক চিন্তা জর্জরিত মুসলিম বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি হতে পারেন না। একথা ঐতিহাসিকভাবে সত্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1941 খ্রিস্টাব্দে একে ফজলুল হকের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তার চিন্তায় চেতনায় যদি বিন্দুমাত্র সাম্প্রদায়িক ধ্যান ধারণা থাকত, তিনি কখনোই ফজলুল হকের মন্ত্রিসভার অর্থমন্ত্রীর দায়িত্ব নিতেন না। আসলে স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে মুসলিম লীগের পক্ষ থেকে মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব, কংগ্রেসের তথাকথিত দুমুখ রাজনীতি, জাতি দাঙ্গা, 1946 সালের কুখ্যাত ক্যালকাটা কিলিং, মনে মনে ডক্টর শ্যামাপ্রসাদকে অশান্তিতে ভরিয়ে দিয়েছিল। তিনি হতাশ হয়ে পড়ছিলেন, তিনি বিরক্ত হয়ে পড়ছিলেন। তিনি জম্মু কাশ্মীরের 370 ধারার যে প্রভিশন, সেটাকে অমান্য করে নিজ দেশে প্রবাসী তিনি হবেন না কিছুতেই এই প্রতিজ্ঞা করে
তিনি জম্মু কাশ্মীর সরকারের স্পেশাল পারমিট ছাড়া কাশ্মীরে প্রবেশ করেন। নিজের জীবন দিয়ে তিনি একটা অন্যায় বিধিকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের স্বপ্নদ্রষ্টা, পশ্চিমবঙ্গের মঙ্গল, স্বাবলম্বী, সুরক্ষিত, স্বাধীন পশ্চিমবঙ্গের চিন্তা করতে করতেই তিনি তার প্রাণ বলিদান করেছেন। কবিগুরুর উদ্ধৃতি স্মরণ করে আমরা বলতে পারি, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। পশ্চিমবঙ্গের স্বপ্নদ্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অক্ষয় প্রাণ, চিরস্মরণীয় ব্যক্তি।